আদ্রিয়ান সবে শাওয়ার নিয়ে বের হয়েছে। চুল থেকে তখনও পানি পড়ছে। সাদা একটা শাওয়ার স্যুট পরা, টাওয়ালটা ঘাড়ের ওপর ফেলে রেখে মাথা মুছে একপাশ থেকে। ওর এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। ও বেশ ব্যস্ত। এর মধ্যে ফোনের রিংটন বেজে উঠলেও খেয়াল না রিসিভ করে কানে ধরে। আধারের গলা শুনে চমকে ওঠে। ও তো একবারও খোঁজ নেয়নি আধার ঠিকমতো পৌঁছেছে কিনা। এবার আধার কি বলবে কে জানে। আদ্রি, তুমি খেয়াল করনি আমি ভিডিও কল করেছি? তুমি কানে কেন ধরেছ? আদ্রিয়ান কিছু না বলে ফোনটা সামনে ধরে। আদার ওকে দেখে আবার ঘরে চলে যায়। শাওয়ার শেষে ওকে কত সুন্দর লাগছে। ফোন কানে ধরার কারণে ওটার স্ক্রিনে ক্যামেরার উপর পানি পড়ছে। তাতে ওকে কিছুটা ব্লার দেখা গেল, ওর অসম্ভব সুন্দর লাগছে। আদ্রিয়ান খেয়ালই করেনি প্রথমে এটা আধারের কল, তার উপর ভিডিও কল। খেয়াল করলে এই অবস্থায় ধরতো না। আধার চেয়েছিল ওর খোঁজ না করায় কিছু বলতে, কিন্তু ওকে এই অবস্থায় দেখে সব ভুলে গিয়েছে। আধার কিছু না বলেই আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হাওয়ার পর পার হওয়ার পরই আদ্রিয়ানি বলে, ঠিক মতো পৌঁছেছ তাহলে? এখন দ্রুত কি বলবে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আদ্রিয়ানের কথায় আধারের ঘোর কাটল। ও মুখ ভার করে বলল, এমনিতে খোঁজ নাওনি, তার উপর আমি ফোন করলে তোমার ব্যস্ততা দেখাচ্ছ। আধার, বোঝো তো আমি এখন একটু ব্যস্ত, পরে কথা বলি। আর এখন তুমি ফোন করলে খোঁজ নেওয়া হয়ে গেল। আদ্রি, আমি ফোন না করলে তুমি আমার খোঁজ নিতে না? আমি হসপিটালে পৌঁছে তোমাকে কল করতাম। আচ্ছা, মানলাম। এখন তুমি ফোনের ব্যাক ক্যামেরা অন করে তোমার কাবার্ডের দিকে ঘোরাও, আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিব। এটা আবার নতুন কোন পাগলামি? কোনো প্রয়োজন নেই। একদম বেশি কথা বলবে না। এই, তোমাকে এত কিউট হতে কে বলেছে? এর উপর আরো ভালো করে সেজে যাবে, আর সবাই তাকিয়ে থাকুক, তাই না? শোনো আদ্রি, আজকে কোনো কথা না, আমি সিলেক্ট করে দেব তোমাকে জামা। আমি নেই সেই সুযোগে যত ফ্যাশন উতলে উঠছে না। আদ্রিয়ান ওর কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। ও বুঝতে পেরেছে আধার এখন সবচেয়ে বাজে ড্রেসটা পরতে বলবে। যদি কোনোটা বাজে মনে না হয় তো কি বলবে আল্লাহ জানে। আধার, একটু থামা যায় না? আমি সবচেয়ে খারাপ ড্রেসটাই পরবো। না, আমি বেছে দিব। আদ্রিয়ান অগত্যা কাবার্ডের কাছে যেয়ে আধারকে ওর জামা কাপড় সব দেখালো। আধার কোনো খারাপ জামা পেল না। ওর মাথা গরম হয়ে যাচ্ছে। যা পরবে তাতেই আদ্রিয়ানকে ভালো লাগবে। আধার অবশেষে কিছু না পেয়ে আদ্রিয়ানকে লুঙ্গি পরে যেতে বলল। আদ্রিয়ান তা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। আদ্রিয়ান কখনো লুঙ্গি পরেনি, কিভাবে কন্ট্রোল করবে? আধারকে বোঝালো বিষয়টা। আধার তারপর দাদুর পাঞ্জাবি পরতে বলল। আদ্রিয়ান তাও মানা করলো। দাদুর বেশ ভুঁড়ি আছে, বয়স হয়ে গিয়েছে, সেটা বলে কেমন লাগবে? অবশেষে আদ্রিয়ান অনেক বুঝিয়ে আধারকে রাজি করিয়ে একটা অ্যাশ কালারের শার্ট আর ব্লু জিন্স পরল। কিন্তু শর্ত একদম হাসা যাবে না, আর না চুল সেট করবে। চোখে সবসময় চশমা রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে। চুল এলোমেলোতেও আদ্রিয়ানকে অনেক বেশি সুন্দর লাগে, তাই মুখ দেখানো যাবে না। আধার কল কেটে দিলে এবার পর আদ্রিয়ান ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। আধার ঘুমানোর আগে 1 ঘন্টা পর পর অ্যালার্ম দিয়ে ঘুমায়। আজকে বেশ ক্লান্ত থাকায় মেডিসিন লাগবে না ঘুমাতে। প্রতি ঘন্টায় জেগেও আদ্রিয়ানকে ভিডিও কল করে দেখে ওর শর্ত পালন করছে কিনা। আদ্রিয়ানও বাধ্য ছেলের মতো ওর কল ধরে, না ধরলে আধারের হুমকি শেষ নেই। সারাদিন অনেকবার কল করে আধার। মুখে বৃষ্টির পানির ছিটা পড়ায় আধারের ঘোর কাটে। ও ব্যালকনিতে বসে থাকায় আর বৃষ্টি একটু হেলে পড়ায় ওর মুখে পানি লাগছে। ও বৃষ্টির দিকে তাকিয়ে ভাবে প্রকৃতিও যথেষ্ট অলস। কত আগে বৃষ্টির আগমনী বার্তা দিয়েও পানির ধারা নামাতে কত সময় নিল। এটা কি অলসতা না কৃপণতা? কিছু সময় পর দিলে অনুভব করার মতো মানুষের সময়ের মধ্যেই হারিয়ে যেতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় কত কিছু হারিয়ে যায়। আধার মনে মনে বলে, ধন্যবাদ আদ্রি, আমাকে এতটা স্ট্রং হতে প্রথম দিন থেকে চেষ্টা করার জন্য। আর দেখো, তোমার চেষ্টা খুব একটা বিফলে যায়নি। আমি সে সময় থেকেই যথেষ্ট স্ট্রং। আধার রুমে চলে আসে। এরপর মোবাইলটা হাতে নিয়ে চমকে ওঠে। অনেকগুলো মিসড কল হসপিটাল থেকে, সাইলেন্ট করার কারণে শুনতে পায়নি। এই নাম্বারের অধিকারীকে আধার গোপন ঠিক করে রেখেছে সব খবর দিতে। চাচাকে আর দাদুকে ডাক্তার সব বললেও আধারের কাছ থেকে অনেক কিছুই গোপন করে। এতে একে টাকা দেয় আধার প্রতি মুহূর্তে পরিস্থিতি জানতে। কল দেওয়া একটু আগে শেষ হয়েছে। আধার দ্রুত কল ব্যাক করে। ফোন রিসিভ হলে
ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ যা বলে তাতে আধারের নিজেকে ধরে রাখতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ওকে কেউ ছুরি দিয়ে ওর হৃদয় বরাবর আঘাত করছে। ও মেয়েটার সম্পূর্ণ কথা না শুনে দ্রুত বেরিয়ে যায়। রফিক চাচা লিভিংয়ে বসে পেপার পড়ছিলেন। উনি আধারের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পেরেছেন আধার খবরটা পেয়েছে। উনি স্বাভাবিক রয়েছেন আধারকে স্বাভাবিক রাখতে, কিন্তু আধার কিভাবে জানলো উনি বুঝতে পারছেন না। আধার নিচে নেমে কাউকে কিছু না বলে ছুটে বাইরে চলে যায়। চাচা বারবার বোরখা পরে যেতে বলে। আধারের অস্তিত্ব যে কিছু মানুষকে জানতে দেওয়া যাবে না, কিন্তু কোনো লাভ হয় না। আধার নিজে ড্রাইভ করে হসপিটালের দিকে রওনা হয়। এ ও এত জোরে ড্রাইভ করছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ও বেশ কিছু সময় পর হসপিটালের সামনে পৌঁছায়। ছাতা আনিনি, এখনও বৃষ্টি হচ্ছে। আধার ভিজতে ভিজতেই পার্কিং এরিয়া থেকে হসপিটালে প্রবেশ করে। লিফটের কাছে গিয়ে দেখে সবকটা লিফটই প্রচণ্ড বিজি। ওনাকে লাইন করে দাঁড়িয়ে আছে লিফটে উঠতে। একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে। ঘটনাস্থলের সবচেয়ে কাছের হসপিটাল এটা হয় গুরুতর আহতদের সরকারি হসপিটাল পর্যন্ত নিতে সময় বেশি লাগতে পারে ভেবে ভলেন্টিয়ার গ্রুপ উদ্ধারকারীদের আগে উদ্ধার করে এই হসপিটালে ভর্তি করেছে। এই জন্য হসপিটালটা এই মুহূর্তে মারাত্মক বিজি। আধার কাঁপছে ফোনের খবরটা শোনার পর থেকে। ওর হাতে সময় নেই লাইনে দাঁড়ানোর। ও সিঁড়ি দিয়েই উঠল। হসপিটালের সপ্তম তলায় ওর প্রাণ ভোমরা। ওর উঠতে কষ্ট হলেও প্রায় দৌড়ে উঠছে। সিঁড়ি বেয়ে উঠেও হাঁপাচ্ছে। এরপর ও থামল না, প্রায় দৌড়ে একটা কেবিনের সামনে আসলো। ওর অতি পরিচিত কেবিন। আজ প্রায় 1 বছর 2 মাস যাবৎ ওর এখানে নিয়মিত যাতায়াত। আজকে ওর কেবিনের দরজা খুলতেই হাত কাঁপছে। যত দ্রুত এসেছে এতক্ষণে এখন তত ধীর হয়ে গিয়েছে যেন সময়। ও তবুও কাঁপা কাঁপা হাতে দরজা খুলল। বেডে একটা অসাড় দেহ পড়ে আছে। হাতে স্লাইন চলছে অনবরত। মুখটা যেন রক্তশূন্য ফ্যাকাশে। ঠোঁটটা শুকিয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। যৌবনের চেহারার জৌলুস অনেক আগেই ফিকে পড়ে গিয়েছে। আধার আর নিজেকে সামলাতে পারল না। ও প্রায় ঝাঁপিয়ে পড়ল দেহটার ওপর। কান্না বাঁধ মানছে না, ও কেঁদেই চলেছে। এটা আদ্রিয়ান। ওদের বিয়ের প্রায় 10 মাস পর ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে ও আর ওঠেনি কোমা থেকে। আধার এখনো বেঁচে আছে। আদ্রিয়ান একদিন উঠবে সেই আশায়। আধার প্রায় প্রতিদিন আসে ওর সাথে দেখা করতে। একটু আগে কল করে ও ঠিক করে রাখা একজন নার্স ওকে বলেছে আজকে আদ্রিয়ানের শরীর খারাপ করেছিল, ওর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এরপরের কথা শোনার আগেই ও ফোন কেটে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ডাক্তার বলেছে কখনো হয়তো আদ্রিয়ান জাগবে, অথবা এই অবস্থাতেই ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। কখনো জাগলে কবে জাগবে তা অনিশ্চিত। মাঝে মাঝে শরীর বেশি খারাপ করে ওর। এই সময়টা আতঙ্কের। যদি পুরোপুরি থেমে যায় ওর হৃদস্পন্দন, আধার আশায় আছে আদ্রিয়ান জাগবে। ও নিজেও যখন কোমায় ছিল তার 5 মাস পরও জেগে ওঠে। আধারের আদ্রিয়ানের দিকে তাকালেই মনে হয় ওর জন্য আদ্রিয়ানের এই অবস্থা। ও ওকে প্রোটেক্ট করতে পারেনি। আধারের শরীর অনেকটা ভেজা থাকায় আদ্রিয়ানের পরনের কাপড় অনেকটা ভিজে গিয়েছে। ও সেদিকে খেয়াল নেই। কিছু সময় পরে একজন ডাক্তার রুমে প্রবেশ করে দেখে আধার আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কাঁদছে। উনি উত্তেজিত হয়ে বলেন, এটা কি করছেন? উনি তো ভিজে যাচ্ছেন। আধার ডাক্তারের গলার আওয়াজ পেছনে ফিরে তাকিয়ে দেখে একজন নতুন তরুণ ডাক্তার ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আধার তাকাতেই যেন ডাক্তার অবাক হয়ে যায়। তার সাথে সাথে ওনার চেহারার কাঠিন্য ভাব চলে যায়। আধার আবার আদ্রিয়ানের দিকে ফিরে তাকিয়ে ওকে ছেড়ে বলে, সরি আদ্রি, আমি বুঝতে পারিনি। তোমাকে ভিজিয়ে দিতে চাইনি আমি দুঃখিত। এর জন্য রাগ করো না প্লিজ। ডাক্তার ওর কথা শুনে হতভম্ব। একজন কোমায় থাকা পেশেন্টের সাথে এভাবে কথা বলছে তার পরই। এরপর আধার ডাক্তারের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিয়ে ছুটে ওনার কাছে এসে ডাক্তারের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কেমন কেয়ার করেন আপনারা যে আমার আদ্রির শরীর এভাবে খারাপ হয়েছে? ওকে আমাকে নিয়ে যেতে দেননি ওর কেয়ারিংয়ের অভাব হবে বলে। তাহলে এখানে থেকে কেন ওর শারীরিক কষ্ট হবে? শুনুন ডাক্তার, আমার আদ্রির যদি কিছু হয় আমি শেষ করে দিব আপনাদের। এটুকু বলে ডাক্তারকে ও কলার ধরিয়ে একটা ধাক্কা দেয়। ডাক্তার এমনিতে আধারকে দেখে অবাক হয়ে আছে। তার সাথে ওরই আচরণ ওনাকে প্রচণ্ড এক ধাক্কা দিয়েছে। আবার আধারের ধাক্কায় নিজেকে সামলাতে না পেরে পেছনে সরে দরজার সাথে ধাক্কা খায়। মাথায় সামান্য একটু ব্যথা পায়। গতকাল বিকেলেই হসপিটালে প্রথম জয়েন করেছে ও। কয়েক মাস আগে দেশে ফিরেছে। ডাক্তার এখনও ঘোর কাটাতে পারছে না।
কেবিনে এত শব্দ শুনে আদ্রিয়ানকে দেখার নিয়মিত ডাক্তার ফারুক এপাশ থেকেই যাওয়ার সময় দ্রুত কেবিনে ঢোকে। উনি আধারের বিষয়েও জানেন। উনি কেবিনে ঢুকেই বুঝতে পারেন কী হয়েছে। আদ্রিয়ানের অবস্থা আগে একবার খারাপ হওয়ায় উনিও আধারের এমন ব্যবহারের শিকার হয়েছিলেন। এরপর উনি আধারের কাছে গিয়ে ওকে বলেন। ডক্টর ফারুক আধারের কাছে এগিয়ে এসে ওকে বলেন, মিসেস আহমেদ, আপনি একটু শান্ত হন। এত উত্তেজনা আপনার জন্য ঠিক না। মিস্টার আহমেদ এখন যথেষ্ট ভালো আছেন। আজকে ওনার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সত্যি এটা গুরুতর ছিল, কিন্তু আমাদের নতুন ডাক্তার আয়াস আর আমি সামলে নিয়েছি। তাই বর্তমানে আমার পাশাপাশি ওনাকে ডাক্তার আয়াসও নিয়মিত চেক আপ করবেন। মিসেস আহমেদ শুনে নতুন ডাক্তার অর্থাৎ ডক্টর আয়াস মারাত্মক শক। আধার বিবাহিতা, ওর যেন বিশ্বাস হচ্ছে না। ও করুণ চোখে আধারের দিকে তাকিয়ে আছে। আধারের সেদিকে কোনো খেয়াল নেই। আধার আগের মতো রেগেই ডক্টর ফারুকের দিকে তাকিয়ে বলল, আপনার মনে হয় আমি এই নতুন ডাক্তারকে এখানে দেখে রেগে আছি? আমি কিছুই জানতে চাই না। আমি শুধু ওর কোনো রকম কোনো ক্ষতি বা কষ্ট চাই না। আপনারা কেন আছেন? ওর কেন শরীর খারাপ করবে বলুন আমাকে, স্পিক আপ। ডক্টর ফারুক বললেন, একদম শারীরিক অবস্থার এটা হওয়া অস্বাভাবিক না, বিশ্বাস করুন। আমি ওনার যত্নের কোনো ঘাটতি রাখিনি। আর আপনি প্লিজ এখান থেকে বাইরে চলুন। কেবিনে চিৎকার করবেন না, ওনার সমস্যা হবে। আর একটু রেস্ট নিতে দিন ওনাকে। এটা শুনে আধার সাথে সাথে বেবি ফেস করে নিজের ঠোঁটে আঙুল দেয়। ও আর কোনো কথা বলবে না। আদ্রিয়ানের সমস্যা হবে এমন কোনো কাজই ও করবে না। আধার আবার আদ্রিয়ানের দিকে এগিয়ে গিয়ে ওর মুখের উপর ঝুঁকে ফিস ফিস করে বলে, সরি, আমি আর ডিস্টার্ব করব না। এভাবে চিৎকার করব না। তুমি রেস্ট নাও। নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি। অনেক কষ্ট হয়েছে তোমার আজকে, তাই না? এখন ঘুমাও। বলেই আদ্রিয়ানের কপালে একটা গভীর পরশ এঁকে দিল। আয়াস ওর আচরণে অবাক হলেও ডক্টর ফারুক অবাক হননি। উনি আধারের মানসিক অবস্থার কথা জানেন। আধার কেবিন থেকে বের হয়ে বাইরে দাঁড়ায়। ডক্টর ফারুক বের হওয়ার আগে আয়াসের দিকে তাকায়। উনি দেখেন আয়াস অন্যমনস্ক হয়ে একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি মনে করেন হয়তো আধারের আচরণ বেশি খারাপ ছিল ওর প্রতি। উনি আয়াসের কাঁধে হাত রাখেন। আয়াসনের স্পর্শে ঘর থেকে বেরিয়ে আসে। করুণ চোখে ডক্টর ফারুকের দিকে তাকায়। ডক্টর ফারুক একটা মুচকি হাসি দিয়ে ওকে বলেন, তুমি ওর আচরণে কিছু মনে করো না। হয়তো আজকে তোমার প্রতি ওর আচরণ একটু বেশি রুড হয়ে গিয়েছে। ও আসলে আদ্রিয়ানকে অনেক বেশি ভালোবাসে। একটু সমস্যা হলেই ও রেগে যায়। তাছাড়া এমনই যখন আসবে তখন ওর সাথে কথা বললে বুঝতে পারবে ও মনের দিক থেকে কতটা ভালো। শুধু এই একটা জায়গায় তুমি ওর মাঝে ভালো কিছু আশা করো না। আর হ্যাঁ, ওর সাথে সামলে আচরণ করো, বিশেষ করে ওই আদ্রিয়ানের বিষয়ে। তুমি যেহেতু এখন থেকে ওকে দেখবে, তাই তোমার জানা জরুরি আধার মানসিকভাবে কিছুটা আনস্টেবল। তাই মনে কষ্ট নিও না ওর আচরণে। ডক্টর ফারুক এটুকু বলে কেবিন থেকে বের হয়ে যায়। আয়াস তখনও সেখানে দাঁড়িয়ে আছে। ওর খুব কষ্ট হচ্ছে। আজকে ও এতগুলো সত্যি জানল। ওর প্রথম দেখার ভালোবাসা একজনের বিবাহিতা স্ত্রী, তারপর এতটা ভালোবাসা ওর স্বামীকেও। আর সব থেকে বড় সত্যি ও মানসিকভাবে সুস্থ না। আয়াস যেন হাঁটার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ও একবার আদ্রিয়ানের দিকে তাকায়। মানুষটা মানসিক অনুভব প্রকাশ করতে না পেরেও আর তা গ্রহণের যথেষ্ট যোগ্যতা না থেকেও এত ভালোবাসা তার কাছে থেকেই পাচ্ছে, যার কাছে থেকে এগুলো একজন পূর্ণ সুস্থ মানুষ পাওয়ার জন্য মনে প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে। আয়েশের মাথা এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। ও কেবিন থেকে বের হয়ে নিজের চেম্বারে রওনা দেয়। কেবিন থেকে বের হতেই ও দেখে আধার ডাক্তার ফারুকের সাথে কথা বলছে। ও একবার আধারের দিকে তাকিয়ে আবার নিজের চেম্বারে যায়। এদিকে রফিক চাচা আর আদ্রিয়ানের দাদুও এসে পড়েছে। রফিক চাচা আধার বের হওয়ার পরপরই রওনা দেন। আর আদ্রিয়ানের দাদু আদ্রিয়ানের খবর পেয়ে ওনারা এসে দেখেন আধার কেবিনের বাইরে দাঁড়িয়ে ডাক্তার ফারুকের সাথে আদ্রিয়ানের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করছে। আদ্রিয়ানের দাদুকে দেখেই আধার আবার কেঁদে দিয়ে ওনাকে আলতো করে জড়িয়ে ধরে। উনি আধারের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সান্ত্বনা দেন। কতটাই বা দেবে, উনি নিজেও তো বিধ্বস্ত। এই বয়সে ওনার চলে যাওয়ার কথা,
তার আগে ওনার নিজের চোখে নিজের ছেলের গুলিবিদ্ধ মরদেহ, তারপর আদরের নাতির অসার দেহ। ওনাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। একা বাড়িতে নিঃসঙ্গ জীবনে এগুলো ওনার প্রতি মুহূর্তে মনে পড়ে, আর বুকের গভীর থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। আধার ওনাকে কিছু সময় পর ছেড়ে নাক টেনে বলে, দাদু, আমি ওকে নিয়ে যাব এখান থেকে। ওর খুব কষ্ট হয় এখানে। দেখো আজকে ওর কত কষ্ট হয়েছে। দাদু আধারকে ধরে একটা সিটে বসায়, তারপর ওর পাশে বসে আধার নিচের দিকে তাকিয়ে কাঁদছে আর নাক টানছে। উনি বলেন, তুমি তো এটা বলতে পারো না। আমাদের তুমি প্রমিস করেছিলে ওকে এখান থেকে নিয়ে যাওয়া, সুস্থ না হওয়া পর্যন্ত বলবে না। তুমি তো চাও ও বেঁচে থাকুক। করেছিলাম, কিন্তু এখানে তো ও ভালো নেই। আধার, তাকাও আমার দিকে। আধার মুখ তুলে ওনার দিকে তাকায়। উনি তারপর বলেন, বোঝার চেষ্টা করো, এই সময় এমন কিছু ঘটবে, সেটা সামলানোর চেষ্টা না করে যদি তুমি দ্রুত এতটা আপসেট হয়ে যদি কোনো সিদ্ধান্ত নাও তাহলে কি চলে? যদি সেটা ভুল হয় তখন কি হবে? আমার মনে হয় আমার আধার যথেষ্ট বুদ্ধিমতী। তুমি নিশ্চয়ই কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। আধার আবার শব্দ করে কেঁদে দিয়ে বলে, কিন্তু ওর যদি কিছু হয়ে যায়? কিছু হবে না, কিন্তু তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আধার মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর ওনারা আদ্রিয়ানের কেবিনে ঢোকেন ওকে দেখতে। ইতিমধ্যে আদ্রিয়ানের ভেজা কাপড় চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আধারের ফোনে রিয়ানের কল আসে। আধার কেটে দেয়, কিন্তু তবুও থামছে না কল দেওয়া। সাইলেন্ট ফোনটা হাতের মধ্যে ভাইব্রেট করছে। বেশ কয়েকবার এমন হওয়ার পর আধার যখন ফোন সুইচ অফ করবে, তখন একটা মেসেজ আসে ওর ফোনে, যেখানে রিয়ান অনেক গুরুত্বপূর্ণ কিছু বলবে বলে আধারকে ফোন তুলতে বলে। আধার বাইরে বেরিয়ে কল রিসিভ করে। রিয়ান ওকে বলে যে আদ্রিয়ানের বিষয়ে কিছু বলবে, তাই যেন দ্রুত ওর দেওয়া ঠিকানায় রেস্টুরেন্টে চলে আসে। আধার আদ্রিয়ানের কথা শুনে আর কিছু না ভেবে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে। আদ্রিয়ানের কেবিন থেকে বের হয়ে চাচা আর দাদু আধারকে না পেয়ে অজানা আশঙ্কায় আশঙ্কিত হয়ে পড়ে। আজকে আধার লুকিয়ে আসেনি, ওকে যদি ওদের কেউ চিনে ফেলে তখন কি হবে? ওদের তো বিশ্বাস করানো হয়েছে আধার মৃত। এখন ওকে দেখে ফেললে সব শেষ। আধারকে বারবার কল করেও পাচ্ছেন না ওনারা। চাচা দ্রুত পার্কিং এরিয়া এসে দেখেন আধারের গাড়ি নেই। উনি এখন এতটুকু নিশ্চিত আধার নিজে কোথাও গিয়েছে, কিন্তু আদ্রিয়ানের কাছে এসেও তো এত দ্রুত যাওয়ার মেয়ে না। ওনারা চিন্তায় অস্থির হয়ে ওঠেন। আয়াসও এরপর এ খবর পেয়ে গিয়েছে যে আধারকে খুঁজতে ওর বাড়ির লোক অস্থির। ওর নিজেরও এখন চিন্তা হচ্ছে। আধারের কিছু সময়ের মধ্যে রিয়ানের সাথে দেখা করতে পৌঁছে যায়। ও রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পায় রিয়ান একটা কোণার টেবিলে বসে আছে। এখন বৃষ্টি থেমে গিয়েছে, ওর পরনের কাপড়ও শুকিয়ে গিয়েছে অনেকটা। ও বিরক্তি আর উত্তেজনার সংমিশ্রণ মুখ করে রিয়ানের মুখোমুখি বসল। আধার বসতেই রিয়ান ওর দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর বলল, জানতাম আসবে, এখন বলো কি খাবে? আধার বিরক্তি নিয়ে বলল, কি বলার জন্য রেখেছেন সেটাই বলুন। আমি এখানে খেতে আসিনি, আপনার জন্য আমার হসপিটাল থেকে দ্রুত বের হতে হয়েছে। রিয়ানের হাসি মুখ গায়েব হয়ে গেল। আজও কেন আধারের এমন আচরণে কষ্ট পায়? এই আচরণেই তো আশা করেছিল। রিয়ান আবার একটু জোর করে হেসে বলল, আধার, আমি তোমাকে কিছু কথা বলবো, তুই তার আগে কথাতে বেশি উত্তেজিত হবি না। আধার ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। কি এমন কথা যে আধার উত্তেজিত হবে? আধার আবার নিজেকে সামনে বলে, আচ্ছা বলুন, আমি শুনছি। হব না আমি উত্তেজিত। তার আগে শোন না, তুই আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আগের মতো করা যায় না? তুই আমাকে আপনি করে বলিস আর আমাকেও তুমি করে বলতে হয়, এটা মানতে কষ্ট হয় আধার। আবার আচরণ করিস অপরিচিতদের মতো। ফালতু কথা বাদ দিয়ে আসল কথা বলুন। রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি তুই কেন এমন করিস, কারণ তুই ভাবিস চাচাজান আমি তোর জীবনে আদ্রিয়ানের জায়গাটা নিই। কিন্তু বিশ্বাস কর, এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা।
এটা ভুল ধারণা মানে? হ্যাঁ, এটা তোর ভুল ধারণা। চাচা শুধু চান আমাদের বন্ধুত্বের সম্পর্কটা যাতে আগের মতো হয়। তোর বন্ধু প্রয়োজন আধার। এই নিঃসঙ্গতার অনেক ভারী হয়ে যাচ্ছে তোর জন্য। আমার কাউকে প্রয়োজন নেই, আমি এভাবেই ভালো আছি। না, তুই এভাবে ভালো নেই। কি করে নি আদ্রিয়ান তোকে ভালো রাখতে? এভাবে ওর প্রসেসটাকে নষ্ট করিস না। আপনার সাথে আগের মতো সম্পর্ক হলে আমি ভালো থাকবো বলে মনে হয় না। আমি যদি বলি এখন অন্তত এটা প্রয়োজন, আদ্রিয়ানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন। সেই কাজটাই তো আমি জানতে চাই। সকালেও এই কথা বলেছেন। তোর কি কৌতূহল হয় না? তোকে কেন চাচা তোদের এলাকার বাইরে এত লুকিয়ে চলতে বলেন? আমি জানি আমার সেফটির জন্য আমাকে দাদু বাড়িও থাকতে দেয় না। ওকে, তোকে একটা কথা বলি, সামনের সপ্তাহে তো তোর আর আদ্রিয়ানের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তোকে আমার কয়েকটা গিফট দেওয়া আছে সেদিন। এর মধ্যে একটা আদ্রিয়ান তোকে অন্যভাবে দিতে চেয়েছিল, আর একটা ওর অনুমতি ছাড়াই তোকে দিব। আদ্রিয়ান দিতে চেয়েছিল শুনে আধারের খুব অদ্ভুত লাগছে। রিয়ানের কাছে ওটা কিভাবে? আধার কিছু বলবে তার আগেই রিয়ান ওকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা দাঁড়া, তোকে কিছুই দেখাই। বলেই রিয়ান আধারের একটা বই ওর পাশে রাখা একটা ব্যাগ থেকে বের করে। রিয়ান বইটা আধারের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখ এটা। আধার দেখলো ওর লেখা বই। ও কিছু বুঝতে না পেরে রিয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। রিয়ান ওর চোখের ভাষা পড়তে পেরে ব্যাগ থেকে আরেকটা বই বের করলো। এটাও আধারের লেখা। আধারের এবার বইটার দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল। এখানে রাইটার্স নেম আলাদা। প্রথম বই স্কেপ ফ্রম লাইটে আধারের নাম, পরের বই এ ব্লাইন্ড লেডিয়ে লেখা আরিয়া আহমেদ। আধারের প্রশ্ন করার আগেই রিয়ান বলে, তোকে তোর পারস্পরিকতার সম্পর্কে কৌতূহলী হতে বলেছিলাম। তুই কি খেয়াল করেছিস তোর কোমা থেকে ফেরার পর আগে যতটুকু পাঠকদের প্রতিক্রিয়া দেখতে পেতিস ততটুকু দেখতেও চাচা আর আদ্রিয়ান বাধা দিত? আর কেনই বা তোর আদ্রিয়ানের বিয়ে এত সাদামাটা ছিল? শুধু কয়েকজন উপস্থিতি ছিল সেখানে। আধার কিছু না বলে ভাবছে। রিয়ান আবার বলে, আসলে সেদিন তুই পড়ে যাওয়ার পর থেকে বাইরের জগতের কাছে মৃত কয়েকজন মাত্র জানে তুই বেঁচে আছিস। আর যারা তোকে দেখে তারা পরিচয় জানে না। তোর কোমার থাকার মধ্যেই এটা নিয়ে মাতামাতি শেষ হয়ে যায়, কিছুটা সময়ের সাথে আর কিছুটা জোর করে। তাই তুই সজ্ঞানে ফিরলে কোথাও রাইটার আধারের মৃত্যুতে কারো শোক বাণী শুনিসনি। তোদের বিয়েটাও সবার অজানার বাইরে। কিন্তু কেন? করুণ কণ্ঠে আধার বলে। রিয়ান বলল, এটা আদ্রিয়ান আর চাচার প্ল্যান। তাহসিন চৌধুরী, তানজিম চৌধুরী তোর অ্যাসাইলাম থেকে বের হওয়ার খবর জানতো। এরই মধ্যে আরও কত কিছু ঘটে গিয়েছে, সেগুলো নিয়েও তাদের ভাবতে হতো। তোর ঘটনা তখন প্রায় ভুলে যাওয়ার মতো, ওরা বেশি ভাবেনি সেটা নিয়ে। তোর বই প্রকাশ পেলেও ওরা এ বিষয়ে বেশি মাথা ঘামায়নি। ওরা তোর অ্যাসাইলামে বসে লেখা বইয়ের কথা জানতো, তাই এটা বড় কিছু না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ডক্টর তানহা চৌধুরী তানজিম চৌধুরীর বোন, যাকে তুই আদ্রিয়ানের সাথে কথা বলার অপরাধে ডাক্তার ফারহানার ছেলের রিসিপশনে পার্টিতে ডিংস টাওয়ারের ওপর ঘাড় ধরে ছুঁড়ে মেরেছিলি। তোর আচরণে ওরা আরও নিশ্চিত হয় তুই এখনও সুস্থ না। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সিফাত জেনে গিয়েছিল তোর আর আদ্রিয়ানের বিয়ের কিছুদিন আগে যে তোদের বিয়ে। আর এটা স্বাভাবিক মোটেই না যে শহরের সবচেয়ে বিখ্যাত সায়েন্টিস্ট কোনো সম্পূর্ণ উন্মাদকে বিয়ে করবে। তুই সুস্থ জানলে তোর উপর আবার এটা আসতে পারে ভেবে তোকে মৃত্যু দেখানো হয়েছে। আধার রিয়ানের কথা শুনে নির্বাক। ও বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে বৃষ্টির পানি মাথায় আর শরীরে শুকিয়ে যাওয়ার ওর মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এতদিন পর তানজিম চৌধুরী নামটা শুনে ওর প্রচুর রাগ হচ্ছে। সম্পূর্ণ কালো অধ্যায়ের সূত্রপাত এই নামটা। রিয়ান বুঝতে পারছে আধারের রাগ হচ্ছে। ও আবার বলল, আধার, তোকে আরও অনেক কিছু বলার আছে, সব আজকে বলতে পারবো না। তোর নেওয়ারও একটা ক্ষমতা আছে। আজ পর্যন্ত চাচা তোকে এসবের থেকে সরিয়ে রেখে বলেছেন
ওদের বিচার আল্লাহ করবেন। শুধু তোকে বাঁচানোর জন্য আদ্রিয়ান লুকিয়েছে তোকে ভালোবাসে সেভ করতে, কিন্তু আদ্রিয়ান সত্যিটা সামনে আনতে অনেক চেষ্টা করেছিল, কারণ এর থেকে তোর একটা যোগসূত্র যেমন আছে তেমনই ও প্রথম থেকে ওর বাবার খুনের রহস্য জানতে চাইতো। ও তোর বিষয় সব জেনেছিল আর চেয়েছিল তোদের শাস্তি দিবে যেটা ওরা ডিজার্ভ করে। ও আমার অতীত জানতো। আরেকটা কথা, আদ্রিয়ান আমাকে দায়িত্ব দিয়েছিল যদি ওর কিছু হয় তবে যেন আমি এর শেষটা নামাই। ও হ্যাঁ, তোর জানা প্রয়োজন ডাক্তার আফিফা দেশে ফিরেছেন, উনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আধার প্রচণ্ড রাগে নিজের হাত মুঠ করে টেবিলের উপর একটা বাড়ি দিয়ে বলে, ওই ডাইনির এভাবে মৃত্যু হতে পারে না। আমি নিজ হাতে ওকে শেষ করব। এত বছর পর দেশে ফেরার কারণ হয়তো আমার ইচ্ছা পূরণ। রিয়ান আশেপাশে তাকিয়ে দেখলো অনেকে ওদের দিকে তাকিয়ে আছে। আধারের দৃষ্টি সৃষ্টি করা শব্দ শুনে ও কোনো রকম সামনে পড়ে। আধারে তোকে উত্তেজিত হতে মানা করেছিল, পুরোটা শোন তারপর বল। আর কি শুনবো ওই ডাইনির সম্পর্কে? আর কি বাকি আছে? ওনার ছেলে ডক্টর আয়াশ আদ্রিয়ান যে হসপিটালে রয়েছে সেখানে জয়েন হয়েছে। আর তুই যে তাকে ডাইনি বলছিস, আমি মানছি উনি যা করেছেন তাতে ওনাকে সহ্য করা তোর ক্ষমতার বাইরে, কিন্তু সত্যিটা কি জানিস? উনি নিরুপায় ছিলেন। আধার চোখ ছোট ছোট করে বলে, মানে ওরা আয়শাকে কিডন্যাপ করেছিল ডাক্তার আসিফাকে কাজে লাগাতে। প্রথমে ওনাকে অনেক টাকা দিয়েছিল, কিন্তু উনি কোনোভাবে রাজি হননি। ওরা তাই আয়শাকে কিডন্যাপ করে ওনাকে বাধ্য করেছিল এটা করতে। আয়াশ অনেক দিন ওদের হাতে বন্দি ছিল, প্রথম নকল পোস্টমর্টম রিপোর্ট থেকে একেবারে তোর পালানোর নাটক পর্যন্ত। এবার ভেবে দেখ উনি কতটা নির্দোষ। নিজের একমাত্র ছেলের প্রাণ বাঁচাতে কে না চাইবে? আর তাছাড়া পরিস্থিতি আমাদের প্রতিকূলে ছিল। উনি এটা না করলে ওনাকে সরিয়ে আরও মিথ্যা সাক্ষী আনাটা ওদের জন্য খুব কঠিন ছিল না? কেস ডিসমিস হওয়ার পর ওদের প্রশ্রয়ের আর নিজের ব্যর্থতার গ্লানি মুছতে উনি বিদেশ পাড়ি দিয়েছিলেন। ছেলের ইচ্ছায় আবার ফিরে এসেছেন। ছেলে মায়ের এই কুকর্ম জানে না। আয়েশার সাথে আমি কথা বলেছি, ও জানে মুক্তিপণের জন্য ওকে কিডন্যাপ করা হয়। বর্তমানে এতদিনের প্রচেষ্টার পর অনেক কিছুই জোগাড় হয়েছে। এখন আমাদের হাতে যথেষ্ট স্ট্রং এভিডেন্স আছে। ডক্টর আফিফাকেও রাজি করাতে হবে সাক্ষী দিতে। আধার কেঁদে দিয়েছে। কেন কাঁদছে রিয়ান জানে না। রিয়ান জিজ্ঞাসা করতেই আধার বলে, আদ্রিয়ানের এই অবস্থার জন্য আমিই দায়ী। যাবো বাবা, এতক্ষণ বললাম কি? আর এই মেয়ে শোনে কি? আরে থাম, এখন বাড়ি যা। এই সপ্তাহ কোনোভাবে কাটিয়ে দে, তারপর তোকে যে সারপ্রাইজ দেবো আমি, আই হোপ ইউ লাইক ইট। তার আগে তোকে একটা শক দিব, সামলানোর জন্য প্রস্তুত, মানসিক প্রস্তুতি নিয়ে। আধার আরও কিছু সময় কেঁদে শান্ত হয়। ওর মুড সুইং কখন কিভাবে হয় তা বোঝা দেয়। আধার এরপর বাড়ি চলে আসে। বাড়ি ফিরতেই চাচা ওকে জিজ্ঞেস করে নানা প্রশ্ন। উনি আধারকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে এসেছিলেন। আধার রিয়ানের সাথে দেখা করার কথা বলতেই চাচার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। উনি ওদের কথার টপিক জানতে চান না। আধার নিজের বেডরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর নিজের কাবার্ডের কাছে এসে এক কোনায় বড় চওড়া দরজা খুলতে আধারের নিজের ফ্যান্টাসির রুমের সিঁড়ি চোখে পড়ে। ও সেই সিঁড়ি বেয়েও নিজের রিল্যাক্সের রুমে ঢুকে পড়ে। এই রুমটা আধারের বাবা আধারের একটা বই পড়ে বানিয়েছিলেন। বইটার নাম ছিল অল মাই ড্রিমস। সেখানে আধার ফেরি টেল পড়ার পর এমন একটা ঘরের শখের কথা বলেছিল। আধার নিজের পছন্দ অপছন্দ নিয়ে কখনো ডায়েরি লেখেনি। ও গল্পের আকারে তা প্রকাশ করেছে। সেই গল্পে আধার লিড ক্যারেক্টারের এই রকমই ইচ্ছার কথা উল্লেখ করে রেড হাইলাইটার দিয়ে মার্ক করে লিখেছিল। এটা ওর নিজেরই পথ। আধারের বাবা ওর গল্প করে এটা জানতে পেরে ওর জন্য এমন একটা ঘরের ব্যবস্থা করেছিলেন। এটাকে সাজিয়েছিলেন যেভাবে বইতে উল্লেখ করা ছিল। আধার রুমে ঢুকেই এগিয়ে গেল রুমের মাঝে রাখা সাদা কাপড়ে থাকা ইজেল স্ট্যান্ডের দিকে। কাপড়টা সরাতেই চোখে পড়ল আধারের নিজে হাতে আঁকা আদ্রিয়ান আর আধারের যুগল ছবি। আধার আদ্রিয়ানকে একপাশ থেকে আলতো করে জড়িয়ে ধরে আছে। ছবিটাতে অর্ধেক রং করা। আদ্রিয়ানকে রং দিয়ে নিজেকে দেওয়ার আগেই সব ওলট পালট হয়ে গিয়েছে।
এই ঘরে আদ্রিয়ানের ছবির অভাব নেই, কিছু আধারের নিজের আঁকা ছবি, আর কিছু এমনি। আবার একটা ওয়ালের অর্ধেকটায় আধারের মা বাবা সহ আধারের ছবি, যেটাতে আজও রং হয়নি। আর সেই ওয়ালেরই বাকি অর্ধেকটায় আদ্রিয়ানের ছবি। আধারের রুমটা দেখে অনেক কিছু মনে পড়ে যায় যখন ও প্রথম এখানে ঢোকে। মামুনি, তোমার জন্য এই বাড়িতে একটা সারপ্রাইজ আছে। কি পাপা? অতি আদুরে কণ্ঠে আধার ওর বাবাকে জিজ্ঞেস করে। এই প্রথম আধার আসলো ওদের ভবিষ্যৎ ঠিকানায়। ওর বাবা একটু ভাব নিয়ে বলে, গেলে দেখতে পাবে। কোথায় যাব? চলো আমার সাথে। বলেই আধারের হাত ধরে লিভিং থেকে নিয়ে ওর বেডরুমে নিয়ে গেলেন। ওর বেডরুম আসার পর উনি কাভারের সামনে এনে বললেন। এই ডোরটা খোলো। আধার খুলতেই দেখলো একটা বেশ প্রশস্ত প্যাঁচানো সিঁড়ি। ও ভ্রু কুচকে ওর বাবার দিকে তাকাতেই ওর বাবা একটা মুচকি হাসি দিয়ে বললেন, এরকম নিজের একটা জগতেই তো তোমার শখ ছিল, তাই না? নিজের একটা ছোট্ট দুনিয়া যেখানে নিজের ভাবনাগুলোকে পূর্ণতা দিতে পারো। তুমি আমার লেখার খাতা পড়েছো? আরিফ খান আবার একটা মুচকি হাসি ওর দিকে একটু ঝুঁকে এসে বললেন। তোমার সব লেখাই আমি পড়েছি মামুনি। আধার কিছুটা ঘাবড়ে যায়। এবার উনি কি বলবেন ভেবে আধার আমতা আমতা করে বলে, সরি। সরি কেন বলছো? আমি পড়া বাদ দিয়ে গল্প লিখি, আর ওই ধরনের গল্প লিখি। কি ধরনের গল্প লেখো তুমি? একটু থ্রিলিং। আমার তো এখন ফেইরি টেইল টাইপের লেখার কথা। আমি কি তোমায় সেটা নিয়ে কিছু বলেছি? আমি জানি তুমি আরো অনেক আগে আমার লেখা একটা লুকিয়ে রাখা বই পড়েছো। থ্রিলার ছিল সেটা, তোমার বয়সীদের জন্য উপযুক্ত না। তুমি বুকমার্কাটা ঠিক করে রাখতে পারোনি। আর আমার কেস ফাইলগুলোও পড়ো, যার প্রভাব তোমার লেখায় স্পষ্ট। আমি আর তোমার মা শাইনা তোমাকে এই ধরনের জগৎ থেকে দূরে রাখতে চাই, কিন্তু তুমি এটা নিয়ে অনেক কৌতূহলী। আধার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর ধারণাও ছিল না ওর বাবা এটা বুঝতে পেরেছেন যে আধার ওনার কেস ফাইলগুলো পড়ে। আধার ওগুলো লুকিয়ে পড়ে। ওর বাবা মা দুজনেই চায় আধার ওনাদের মতো প্রশাসন বা এই ধরনের কোনো জগতের সাথে না জড়াক। চান আধারের মনটা খুব নরম আর দয়ালু হোক। ডাক্তার বানাতে চান মেয়েকে। অপরাধ বা অপরাধী কোনো কিছুই ওর আশেপাশে না থাকুক। আর না এ ধরনের কোনো চিন্তা আধারের মাথায় আসুক। আরিফ খান আধারের দিকে তাকিয়ে আবার বললেন, ফরগেট ইট। এখন চলো উপরে, দেখো তো তোমার মনে মতো হয়েছে কি না। আধার উপরে ওঠার সময় ওর মনটা একদম ভালো হয়ে যায়। একদম ও যেভাবে বর্ণনা করেছিল সেরকম। সিঁড়ির পাশের ওয়ালে ওর ছবি আঁকা, যেগুলো কিছুদিন যাবৎ খুঁজে পাচ্ছিল না, সেগুলো টাঙানো। তার সাথে ওর পছন্দের কার্টুনের থিম পিকচার। রুমে ঢুকে ওর আরও ভালো লাগে। বইয়ে ভরপুর, অনেক রকমের বই। আধার ছুটি গিয়ে বই ধরতে গেলে ওর বাবা থামিয়ে দিয়ে বলে, এখন না, এগুলো তুমি বড় হয়ে পড়বে। আধার মুখ কালো করে দাঁড়িয়ে থাকলেও কিছু বলতে পারে না। একটু আগের ঘটনায় এখন কিছু বলার সাহস নেই। নিচে তাকাতেও দেখতে পেল নিচেটা এমনভাবে তৈরি যেন নীল সমুদ্র পৃষ্ঠে দাঁড়ানো, ও ভেতরটা অনেক গভীর, যা কালো হয়ে গিয়েছে। তাহলে ওপরও নিশ্চয়ই ওর বর্ণনার মতো। ও কৌতূহলী হয়ে ওপরে তাকিয়ে দেখলো ওর ধারণাই ঠিক। সোলার সিস্টেমের একটা ছোট নমুনা যেন সেখানে সেট করা। মাঝখানে সূর্য বোঝাতে একটা বড় গোল লাইট। ওর চারপাশে বিভিন্ন আকৃতির বিভিন্ন রং আর শেডের লাইট দিয়ে বোঝানো হয়েছে বিভিন্ন গ্রাহকে। আর সিলিংয়ের পেন্টিংটাও বোঝানোর আপ্রাণ ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে যে ও স্পেসে আছে। পুরো ডার্ক করে তার উপর গ্লিটারি শাইনিং ছোট বড় বিন্দু, যা স্টার বোঝাচ্ছে। ওয়াল পেন্টিং বোঝাচ্ছে বন জঙ্গল আর পাহাড়, যেন পুরো গ্যালাক্সি কিছুটা ছোট করে ওর ভাবনার দুনিয়ায় বন্দী হয়েছে। সমুদ্রের গভীরতা থেকে আর্থ অ্যাটমসফিয়ার ছড়িয়ে স্পেসে। আধার এগুলো দেখে হেসে দিয়ে বলে, সিরিয়াসলি আমার চিন্তা এতটা বাচ্চামি ধরেন। গল্পটা ফেইরি টেইল পড়ে লিখেছিলাম অনেক আগে। এখন মনে হচ্ছে কতটা বাচ্চামো করেছি। আরিফ খান ওকে এভাবে হাসতে দেখে খুব খুশি। আধার নিজেকে বড় মনে করলেও ওনার কাছে তো এখনো সেই ছোট্ট মেয়েটা। উনি আধারকে বললেন, তোমার পছন্দ হয়নি? আধার হাসি থামিয়ে বলল, খুব পছন্দ হয়েছে, আবার আরও ছোট হয়ে গিয়েছে মনে হচ্ছে।
তুমি বড় হলে কবে? মানে আই অ্যাম 14 অলরেডি। কত বড় হয়ে গিয়েছি দেখেছো? তাই তো, 14 বছর অনেক বেশি। বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আধার ঘরে ঘুরে ঘুরে রুমটা দেখছে। একটা জায়গায় ওর অরিগেমির জন্য বিভিন্ন জিনিস রাখা। ও আরও দেখতে গিয়ে দেখে একটা ওয়াল পুরো সাদা। ও কৌতূহলী হয়ে সেদিন এগিয়ে গিয়ে ওর বাবাকে প্রশ্ন করে। এরকম সাদা ওয়ালের বর্ণনা তো আমি করিনি তাহলে। এটা আমার ইচ্ছা মামনি। এখানে তুমি তোমার পরিবারের ছবি আঁকবে। আধারের এটা শুনে চোখ চকচক করে ওঠে। এটা তো ওর ভাবনার বাইরে ছিল। ও দ্রুত ওখানে টেবিলে রাখা পেন্সিল দিয়ে মাঝখান থেকে আঁকা শুরু করতে যাবে, তার আগেই আরিফ খান ওকে থামিয়ে দেন। উনি বলেন, এখানে কার কার ছবি আঁকবে তুমি? কেন? তোমার আম্মানের আর আমার? তবে তুমি এক পাশে আঁকো, আর বাকি অর্ধেকটা তোমার ভবিষ্যতের পরিবারের জন্য রাখো। আধার ভ্রু কুচকে ওনার দিকে তাকিয়ে বলে। ভবিষ্যতের পরিবার মানে? আরিফ খান হেসে দিয়ে বলেন, কেন, তুমি না বড় হয়ে গেছো? তাহলে তো তোমার জন্য আমার একটা ছেলে দেখা লাগে। পাপা সেসব ভুলে যাও। এই পরিবার তিনজনেরই থাকবে। আমি তোমাদের মুক্তি দিচ্ছি না। আমার তো এখন মনে হয় ডিএনএ টেস্ট করা লাগবে। তুমি হসপিটালে বদলে যাওনি তো? আধার মুখ কালো করে বলে, তুমি এ কথা কি করে বলছো? আমার মেয়ে এমন আনরোমান্টিক কি করে হয়? তুমি বাবা হয়ে মেয়েকে প্রেম শেখাচ্ছ? আমি তো তোমার বন্ধু। এখন আমি যদি না সাহায্য করি তো কে করবে? আমি জানি আমার আধার কোনো ভুল মানুষকে জীবনে জায়গা দেবে না, এতটাও বিশ্বাস আমার আছে। তাই সঠিক মানুষ জীবনে আসলে সমস্যা কোথায়? তুমি এই বাকি অর্ধেকটা তোমার ভবিষ্যতের পরিবার বা সেই ভবিষ্যৎ মানুষটার ছবি এঁকো। আধার আর কিছু বলল না। ও ছবি আঁকায় মনোযোগ দিল। এখন বললে ওর বাবা আরও অনেক কিছু ওকে বোঝাবে, যা এখন ওর শুনতে ইচ্ছে করছে না। ওর আঁকতে আঁকতেই অনেক সময় লেগেছে। আধার রং ছোঁয়ানোর আগে ওকে আরিফ খান ডাক দেন আর বলেন পরে আরেকদিন এসে কমপ্লিট করতে। আধার মন খারাপ করে চলে যায় সেদিকে। কিন্তু পরে আর ওর এখানে আসা হয়নি। সেই অপূর্ণতা এখনও অপূর্ণই থেকে গিয়েছে। এরপর এ বাড়িতে পার্মানেন্টলি এসেও পাশের ওয়ালে প্রথমে আদ্রিয়ানের ছবি আঁকে, যা আদ্রিয়ান দেখেছে ডাক্তার ফারহানার ছেলের রিসেপশন পার্টির ঘটনার পর। আদ্রিয়ান সেটা নিয়ে কোনো প্রশ্ন করেনি। আধার আবার রং তুলি হাতে নিয়ে নিজের ছবিতে রং ছোঁয়াতে যাবে, তার আগেও কারো গলার আওয়াজ একটু থমকে যায়। ও সব রেখে নিচে চলে আসে। দেখে অতি পরিচিত এক মুখ ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। তার গলার ওড়না দিয়ে আধারে দেওয়া ক্ষতের চিহ্ন ঢাকার বৃথা চেষ্টা আজও অব্যাহত। আধার ভ্রু কুচকে ওর দিকে তাকাতেই ও বলে ওঠে, কেমন সারপ্রাইজ দিলাম? আধার বিরক্তি ভরা কণ্ঠে বলে, আজও তোমার সারপ্রাইজ দিতে ইচ্ছে করে? ওহ আধার, আবার আমার মন খারাপ করতে চাচ্ছ তুমি? তুমি জানো না প্রতি সপ্তাহে আমি আমার ব্রেন রিস্টার্ট দিই। অতীতের কোনো খবর ঘটনা মনেই রাখি না, তবে ভালোগুলো রাখি কিন্তু। তোমার না এক সপ্তাহ পরে আসার কথা? তুমি কি খুশি হওনি? আরে তাহারিনের বার্থডে কালকে, আর আমি আসবো না? ও আচ্ছা, তুমি কি হসপিটালে গিয়েছিলে? হ্যাঁ, ভাইয়ার সাথে দেখা না করে আসতে পারি? ওকে আরিশ, তুমি নিশ্চয়ই টায়ার্ড, রেস্ট নাও। বলে আধার আবার নিজের রুমে চলে যায়। আরিশ বা আহামগের মতো দাঁড়িয়ে থাকে। কি হলো? আধার কি খুশি হয়নি ওর ননদ এসেছে বলে? আজও মেয়ে কখন কি করে কিছুই বোঝা যায় না। আরিশ বাবু আর না দাঁড়িয়ে গেস্ট রুমে চলে গেল রেস্ট নিতে। রাতে আধারের অনেক জ্বরও এসেছে। ওর কিছু ভালো লাগছে না। ও নিজের রুম থেকে সারাদিন আর বের হয়নি। আরিশবার সাথে আর কথা বলেনি। মর্জিনা খালা খেতে ডাকলেও ওর রুমে খাবার দিতে বলেছে। আরিশবা কয়েকবার ওর সাথে কথা বলতে আসলেও ও মানা করেছে। আরিশবা ভেবেছে হয়তো তার ভাইয়ের শরীর খারাপ হয়েছিল বলে আধারের মন খারাপ। আরিশবা দাদুর কাছে যেতে পারে না। ওর বাবার মৃত্যুর পর ওর জন্য ওর পরিচয় সুরক্ষিত না। অনেক সাবধানে যেতে হয়। আধার রাতে কিছু না খেয়েই শুয়ে পড়ল। সকালে ওর জ্বর কমেনি। ও কোনো মেডিসিনও স্বাভাবিক নেয়নি।
ও সকালে উঠে কিছু ভালো না লাগলেও স্বাভাবিক থাকার চেষ্টা চালাচ্ছে। তাহারিনের জন্মদিনের জন্য ও সকালেই কেক বানাচ্ছে। বাড়ির সবাই এখনও ঘুম থেকে ওঠেনি। আধার কেকটা ওভেন থেকে নামাতেই দেখলো রফিক চাচা ঘুম থেকে উঠে ওর কাছে এসে দাঁড়িয়েছে। আধার একটা মুচকি হাসি দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি খবর? প্রত্যুত্তরে উনিও একটা হাসি দিয়ে বোঝান সব ঠিক আছে। আধারের চোখ লাল হয়ে আছে দেখে উনি আর তার কারণ জানতে চাইলে আধার শুধু বলে, রাতে ঘুম কম হয়েছে? উনি আর কিছু বলেন না। আধার কেকটা হাতে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে এলে চাচাকে ক্রস করার সময় ওনার হাতের সাথে আধারের হাতের ছোঁয়া লাগতেই উনি চমকে ওঠেন। উনি আধারকে পেছন থেকে ডাক দেন আর বলেন, আধার, তোমার তো সাংঘাতিক জ্বর। এই অবস্থায় তুমি এই কাজগুলো কেন করছো? একটুখানি জ্বর হয়েছে, এটা এমন কিছু না। এটা এমন কিছু না মানে? আমি অনুভব করেছি তোমার বডি টেম্পারেচার অনেক হাই। সমস্যা হচ্ছে না। কখন থেকে জ্বর এসেছে? জানি না। আধার বারবার এড়িয়ে যেতে চেয়েও লাভ হয় না। রফিক চাচা ওর হাত ধরে টেনে এনে বিছানায় বসিয়ে মুখে থার্মোমিটার দিয়ে দেন। আধার ট্যারা হয়ে দেখার চেষ্টা করছে টেম্পারেচার কত। খুব বেশি হলে আধার বকা খেতে হবে। কিছুক্ষণ পর চাচা হাতে নিয়ে বলল 103 ডিগ্রি। চাচা রাগী চোখে ওর দিকে তাকালো। আধার গায়ের ওপর রাখা চাদরে মাথা ঢেকে মাঝে মাঝে একটু সরিয়ে এক চোখ দিয়ে ওনাকে দেখছে। চাচার রেগে যাওয়ার কারণ আধারের নিজের প্রতি অযত্ন। একে তো জ্বর বাঁধিয়েছে, তার উপর কোনো মেডিসিন না নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে। চাচা ওর কাণ্ড দেখে রেগে থাকতে পারলেন না। ওর বাচ্চাদের মতো আচরণ করার কারণে উনি হেসে ফেললেন। আধার ওনাকে হাসতে দেখে মুখ থেকে চাদর সরিয়ে ওনার মুখের দিকে তাকালো। উনি হাসি থামিয়ে বললেন, আজকে তুমি বিছানা ছেড়ে নামবে না, আমি ডাক্তারকে ফোন করছি। বিছানা ছেড়ে নামতে নিষেধ করায় আধারের খারাপ লাগছে। ও হসপিটালে যাবে কি করে? আধার অসহায় মুখে বলে, আমি হসপিটালে যাব। আজকে থাক। না, তোমার ডাক্তার ডাকা লাগবে না, আমি হসপিটালে গিয়ে দেখিয়ে নিব। আধার, মানা করেছি কিন্তু। আমিও শুনবো না। আধার মুখ ঘুরিয়ে হাত বুকে বেঁধে বসে আছে। রফিক চাচা ওর জেদ জানেন। এখন যেতে না দিলে ও সারা দিনে খাবেও না, আর না কারোর সাথে কথা বলবে। উনি কোনো উপায় না পেয়ে বললেন, ঠিক আছে, তবে আমি নিয়ে যাব। আধার ওনার দিকে ফিরে একটা মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে নিচ্ছি। এখনই যাবে? আরিস উঠুক, ও নিজেও যেতে চেয়েছিল। আমি অপেক্ষা করতে পারবো না, ওকে ডাকো, এক্ষুনি যাব। আচ্ছা। উনি চলে গেলেন আর আধার রেডি হয়ে নেয়। পুরো রাস্তা আরিশ ঝিমিয়ে ঝিমিয়ে এসেছে। ও ঘুমে চোখ মেলতে পারছিল না। আধারের কারণে এই অবস্থাতেই আশা লেগেছে। বলেছিল পরে আসবে, কিন্তু আধার শোনেনি। আদ্রিয়ানের কেবিনে ঢুকে আধার ওকে জড়িয়ে ধরল। এটা ওর নিয়মিত কাজ। আজ যেন আদ্রিয়ানের ভিতরকার অস্বস্তি আধার অনুভব করতে পারছে। এই অস্বস্তির কারণ কি আধারের দেহে তাপমাত্রা অনুভব করতে পারা? তাহলে কি ওর অনুভব শক্তির উন্নতি হচ্ছে? আধার এরকমই কিছু ভেবে মনে মনে খুব খুশি হলো। রফিক চাচা ওকে ডাক্তারের কাছে যেতে বলল। কে শোনে কার কথা? ও আদ্রিয়ানের পাশ থেকে নড়বেই না। ডক্টর আয়াস কেবিনে এসে দেখে আধারকে চাচা বারবার অনুরোধ করেও কথা শুনছে না। ওর বেশ হাসি পাচ্ছে। বাচ্চাদের মতো ওকে বললেও কাজ হয় না। অবশ্যই না পেরে চাচা আধারকে একটা ধমক দেয়। আধার মুখ ফুলিয়ে উঠে যায় ডাক্তার দেখাতে। সব দেখে আয়াস আর আরিশ হেসে একাকার। কিন্তু আয়াসের খুব খারাপ লাগছে আধারের অসুস্থতার কথা শুনে। ওদের কথা যতটা বুঝতে পেরেছে আধারের জ্বর হয়েছে। ও না চাইলেও আধারে থেকে ওর অনুভূতি সরাতে পারছে না। ও আদ্রিয়ানকে চেক আপ করে অপেক্ষা করছে আধার আসার। ওকে দেখলে যেন আয়াসের আলাদা অনুভূতি হয়, যা ও খুব উপভোগ করে। আরিশ আদ্রিয়ানের চেক আপের সময় ওর শারীরিক অবস্থা নিয়ে অনেক প্রশ্ন করে যাচ্ছে আয়াসকে। আয়াস হাসি মুখে উত্তর দিচ্ছে। বেশ কিছু সময় পর আধার ফিরে এসে আবার আদ্রিয়ানের সাথে কথা শুরু করে দেয়। আদ্রিয়ানের নিস্তব্ধতাই যেন ওর কথার উত্তর দেয়। পুতুল খেলার মতো নিজেই প্রশ্ন করে, ওকে আবার নিজেই উত্তর দেয়। মাঝে মাঝে হেসে দেয়, মাঝে মাঝে অভিমান করে।
আবার নিজের অভিমান নিজেই ভাঙিয়ে ওর সাথে আবার কথা বলে, নিজের বই লেখা হলে তার গল্প শোনায়। আয়াস আধারকে দেখে যাচ্ছে, ওর খুব ইচ্ছা করছে ওকে ছুঁয়ে দেখতে, কিন্তু পারছে না। ও কেবিন থেকে বের হয়ে নিজের চেম্বারে চলে যায়। এর পরবর্তী পেশেন্টের আর চেক আপ করা হয় না। ও অন্য একজন ডাক্তারকে দায়িত্ব দিয়ে বেরিয়ে যায় আজকে। বাড়িতে ফিরে নিজের রুমে চলে যায়। ওর মায়ের সাথে কথা বলে না। উনি কিছুটা অবাক করে বুঝতে পারেন ছেলের কিছু হয়েছে। উনি আয়াসকে ডাকতে গেলে আয়াস ওকে একা থাকতে দিতে বলে চলে যেতে বলে। উনি আর কথা না বাড়িয়ে চলে যান। বেশি ঘাটালে হিতি বিপরীত হতে পারে। আয়াসের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ওর মনে পড়ে আধারকে প্রথম দেখার দিন, প্রায় 7 মাস আগে। আয়াস সকালবেলা হাঁটতে বের হয়েছে। দেশে ফিরেছে কিছুদিন হলো। আজকে ও আবার আগের রুটিন লাইফে ফিরে আসতো। সকালে মর্নিং ওয়াক ওর সব সময়ের অভ্যাস। ও জগিং করতে করতে একটা পার্কে এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। হঠাৎই ওর চোখ যায় সাদা সালোয়ার কামিজ পরা একটা মেয়ে পার্কের লেকের পানিতে পা ডুবিয়ে বসে আছে। ছোট্ট একটা বাচ্চা মেয়েকে জড়িয়ে ধরে আছে। শীতের সকালে সাদা সালোয়ার কামিজ পরা মেয়েটার গায়ে কোনো সোয়েটার নেই, বরং বাচ্চাদের গায়ে বড় সড়ো একটা সোয়েটার। এটা নিশ্চয়ই ওই মেয়েটার। বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। আজও ওর কি ঠান্ডা লাগছে না? বাচ্চা মেয়েটির গা ওপরে। বাচ্চাটার পোশাক আর ময়লা দেখে বোঝা যাচ্ছে পার্কে রাত কাটানো উদ্ভাস্ত। হয়তো বাবা মা আছে, হয়তো নেই। আর বড় মেয়েটাও হাত নেড়ে নেড়ে কথা বলছে আর লেকের পানির দিকে তাকিয়ে আছে। লেকে মনে হয় কোনো গল্প বলছে, কারণ বাচ্চা মেয়েটার অভিব্যক্তি সেরকম। কখনো খিলখিল করে হাসছে, প্রশ্ন করছে বলে মনে হচ্ছে। লেকের পানিতে সূর্যরশ্মি পড়ে, তা কিছুটা প্রতিফলন হয়ে মেয়েটার মুখে পড়ছে। সকালের সূর্যের মিষ্টি আলোয় ওকে অসম্ভব সুন্দর লাগছে। আয়াস অনেকক্ষণ ধরে দূর থেকে ওকে দেখে। ওর খুব ভালো লাগছে মেয়েটাকে দেখে, যেন ঘোরের ভেতর চলে গিয়েছে। বেশ কিছু সময় পর যখন মেয়েটা উঠে দাঁড়ালো যাওয়ার জন্য, আয়াসের ঘোর কাটে। ওর ইচ্ছা করছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু সাহস হচ্ছে না। দেখতে পেল মেয়েটার বাচ্চা মেয়েটির কপালে একটা স্নেহের পরশ এঁকে দিয়ে সোয়েটারটা আরও ভালো করে পরিয়ে দিয়ে হেঁটে চলে গেল। আয়াসের ওকে ফলো করার চিন্তাও মাথায় আসলো না। এরপর একই সময়ে প্রতিদিনই আয়াস পার্কে আসতো। বেশ কিছুদিনেও আধারকে ওই বাচ্চা মেয়েটার সাথে দেখেছে। ওকে দেখে আয়াসের আলাদা পরিতৃপ্তি হতো। সারাদিন শুধু ওর চেহারাটাই ভাসত চোখে। আয়াস একদিন সিদ্ধান্ত নেয় মেয়েটার সাথে কথা বলবে। অনেক প্রস্তুতি নিতে রাতে কিভাবে শুরু করবে, কি বলবে। আয়াস আর দেরি করতে চায় না। পরদিন সকালে ও আগে থেকেই পার্কে চলে আসে, অপেক্ষা করে আধারে আগের। কিন্তু সেদিন আর আধার আসেনি। ও তারপর সেই মেয়েটাকে খোঁজে, সেও নেই। এই ধরনের বাচ্চারা সাধারণত এক এক জায়গায় কিছুদিন করে থেকে চলে যায়। আয়াসের মনে পড়ে গতকালও আধারকে একা দেখেছিল। তাহলে আগের দিন মেয়েটার প্রস্থানের কথা জেনে আজ থেকে আধার এখানে আসা বন্ধ করে দিয়েছে। আয়েশের খুব কষ্ট হচ্ছে। এভাবে হয়তো নিজের অনুভূতি যথাসময়ে প্রকাশ না করলে কাছের মানুষ হারিয়ে যায়। কিন্তু আধার তো ওর কাছের মানুষও না। আয়েশের মনে হচ্ছে ওর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু ওর কিছুই করার নেই। ও তো মেয়েটার নামও জানে না, খুঁজবে কি করে? আয়াস রোজই পার্কে গিয়ে বসে। যদি আধার কোনোভাবে একবার আসে, ও আধারকে একবার দেখলেই ওকে ওর মনের কথা বলে দেবে। আয়াস বুঝতে পেরেছে ওর প্রথম মুগ্ধতা বর্তমানে ওর ভালোবাসা। কিন্তু আধারের সাথে ওর আর সেদিনের পর দেখা হয়নি। তারপর দেখা হয়েছে যেদিন, সেদিনও যেন সবচেয়ে কাছে কিছু হারিয়েছে। ও জানতে পেরেছে আধার বিবাহিতা। তার সবচেয়ে বড় সত্যি ওর মানসিক অবস্থার কথা। আয়েশের চোখের পানি বর্তমানে বাঁধ মানছে না। ও সিদ্ধান্ত নিলেও এই হসপিটালও ছেড়ে দেবে। আবার মনে হচ্ছে ওখানে থাকলে অন্তত ও আধারকে দেখতে পারবে। কিন্তু আদ্রিয়ানের সাথে মেনে নেবে কি করে? আয়াস দোটানায় ভুগছে। বাড়ি ফিরে আজকে তাহরিনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান যোগ দেয় আধার। ওখান থেকে অনেক রাত ফেরে ও মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ে। 1 সপ্তাহ কেটে গিয়েছে। আজকে ওর আর আদ্রিয়ানের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এই 1 সপ্তাহ আধারের রুটিনের কোনো পরিবর্তন হয়নি। ও রোজই আদ্রিয়ানের কাছে যায়। ও
ওর আরিশ বা ফিরে বেড়াতে যাওয়ার প্ল্যানও ক্যান্সেল। আয়াস এখনও হসপিটালে ছাড়েনি। আধার আসলেও আধারকে দেখে, কখনো সামনাসামনি কেবিনে ঢোকে তো কখনো লুকিয়ে লুকিয়ে। কিন্তু ও একটা বিষয় খেয়াল করেছে, আধার ওকে সহ্য করতে পারে না। মুখে না বললেও আধারের পাশে গেলে ওর অভিব্যক্তিটা বলে দেয়। কিন্তু আয়াস কিন্তু কেন? সেই রহস্য এখনো উদ্ধার করতে পারেনি আয়াস। আধার কি করে বুঝে গিয়েছে আয়াস ওকে ভালোবাসে? কিন্তু কিভাবে বুঝবে? আয়াস তো কখনো প্রকাশই করেনি। আধার আজকে খুব সকালে শাওয়ার সেরে একটা লাল শাড়ি পরেছে, চুলগুলো খুলে রেখেছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক আর চোখে কাজল। ব্যাস এতটুকুতেই ওকে খুব সুন্দর লাগছে। আধার নিজেকে আয়নায় দেখে হেসে দিয়ে বলে, আদ্রি, আজকে নিশ্চয়ই তুমি আমাকে ফেরাতে পারবে না। তুমি যেভাবে আমাকে দেখতে পছন্দ করতে, দেখো আজকে আমি সেভাবেই সেজেছি। আজকে সারা দিন তোমার সাথে কাটাবো, তুমি নিশ্চয়ই খুশি হবে। আধার এরপর ড্রেসিং টেবিলের ওপর রাখা লাল গোলাপের তোড়াটা হাতে নিয়ে নিচে নেমে আসে। বের হতে যাবে তখনই চাচা ডাক দেন ব্রেকফাস্ট করতে। আধার বিরক্ত হয়ে বলে, এখন না, পরে খেয়ে নিব। আমি জানি তুমি পরে কত খাও, তারিনকেও খাওয়া নিয়ে এত বকা লাগে না যতটা তোমাকে লাগে। এখন চুপ করে খেয়ে নাও, নাহলে কিন্তু আমি যেতে দেবো না। আধার মুখ গোমরা করে টেবিলে বসে পড়ল। আধার মুখ গোমরা করে টেবিলে বসে পড়ল। আধারের বসতেই চাচার একটা গুরুত্বপূর্ণ কল আসে। উনি মর্জি রাখার আগে আধারের খাওয়ার দায়িত্ব দিয়ে ওটা রিসিভ করে কথা বলতে বলতে চলে যান। আরিশবা হাতে আধারের পাবলিশড না হওয়া একটা বই পড়তে পড়তে এসে টেবিলে বসলো। টেবিলে আধারকে দেখে বলল, কি দারুণ লাগছে তোমাকে আধার। ভাইয়া দেখতে পেলে পুরো পাগল হয়ে যেত। হায় হায়, ও পাগল হলে ওকে নিয়ে আবার কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব? আরিশ হেসে দেয় ওর কথায়, হাসতে হাসতে বলে, দেখো, আজকে আবার তোমাকে কেউ প্রস্তাব দিতে পারে, তাই সাবধানে থেকো। আমার মতো কোনো বোন থাকলে তার ভাইয়ের জন্যও দিতে পারে। তুমি নিশ্চয়ই আমার সেই দিনকার উত্তর ভুলে যাওনি। তার বলতে, আচ্ছা আধার একটা প্রশ্ন করি। আধার খেতে খেতেই বলল, করো। আচ্ছা, তোমার গল্পগুলোর কোনো হ্যাপি এন্ডিং নেই কেন? আই মিন, গল্পগুলোতে কখনোই কোনো মিল হয় না, আর না কোনো স্টেবল কোনো সুখকর পরিণতি থাকে। আধার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার সম্পর্কে সব জানা সত্ত্বেও এটা একটা অমৌলিক প্রশ্ন। আর মিল, আরিশ এখানে যাদের বর্ণনা দেই এর মধ্যে লিড ক্যারেক্টার আমি আদ্রিয়ানকে চিন্তা করি। ওর সাথে অন্য কাউকে আমি মানতে পারি না। আর না আমি পছন্দ করি একটা সুখের পরিণতি। আমি আমার ব্যক্তিগত জীবনে যা পাইনি তা আমি এখানে চাই না। হ্যাঁ, তুমি বলবে যা মানুষ ব্যক্তিগত জীবনে পায় না তা গল্পের মধ্যে পাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তা নই। কিন্তু আধার, তোমার জীবনে ভাইয়া আসার আগে থেকেই তো এরকম, সেটা কেন? সেটার কারণ ছোট থেকে নিজের তৈরি ক্যারেক্টারের ওপর নিজেই ক্রাশ খেতাম, তার পাশে আর কাউকে চাইতাম না। আবার সেসব বই পড়ে ক্যারেক্টারগুলো আমার পছন্দ হতো, কিন্তু এন্ডিংয়ে কেউ ওকে নিয়ে নিত, আমি বইগুলো ছিঁড়ে ফেলতাম। মোট কথা, আমি ক্যারেক্টারগুলোর প্রতি জেলাস। এটা বলে আধার আরিশার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আরিশ বেশ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। আধার আবার খাওয়ায় মনোযোগ দিল, খাওয়া শেষ করে চলে গেল। আরিশের খুব অদ্ভুত লাগছে, এরকম একটা মেয়ে কিনে ওর ভাইয়ের বউ। কি অসম্ভব ভালোবাসে ও আদ্রিয়ানকে। আরিশের মনে পড়ছে আধারের সাথে প্রথম পরিচয়। লন্ডনে এসেছে আধার ওয়েদার চেঞ্জিংয়ের জন্য, কিন্তু 3 দিন ঘর থেকে বের হয়নি। তামান্না এসে ওকে চতুর্থ দিন সকালে বলে, আজকে বাইরে যাব, তোর সাথে রেডি হয়ে নে। আধার চোখ ছোট ছোট করে বলে, ইচ্ছে করছে না, যাব না আমি। আধার আশা থেকে একবারও বের হোসনি, সারাদিন বেচারা আদ্রিয়ানকে ফোনে চালিয়েছিস। এখানে এসে তোর ওর প্রতি অত্যাচার আরও বেশি বেড়ে গিয়েছে। কিছু শুনবো না আমি, চল। বলেছি তো যাব না। ঠিক আছে, এখান থেকে ফিরলে তুই ওকে গিফট কি দিবি?
আমি তো আর ওর পছন্দ জানি না। হাবিজাবি কিছু কিনে আনলে ও যদি বলে ওর পছন্দ হয়নি, তুই মানতে পারবি? আধার বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে বলে, তাই তো, এটা তো ভাবিনি। তামান্না একটা মুচকি হাসি দিয়ে ওকে রেডি হতে বলে চলে গেল। আধার রেডি হতেই তামান্নার সাথে বেরিয়ে পড়ে। ওর একটা বড় শপিং সেন্টারে ঢুকে বিভিন্ন জিনিস কেনে। এর মধ্যে একটা দোকানে আধার একটা মেয়েকে দেখতে পায়, যার হাতে আধারের একটা বই। সে কিছু জিনিস কেনার পর সেগুলো হাতে নিয়ে যেয়ে বইটা ওখানে ফেলেই চলে যায়। আধার খেয়াল করেও কিছু বলে না। কিছু দূর যেতেই মেয়েটা একটা মৃদু চিৎকার করে ওঠে ওর বান্ধবীদের সামনে। বইটা হারিয়ে ফেলেছে। ও সব ওদের হাতে দিয়ে খুঁজতে থাকে। আধার এটা দেখে ওই সব থেকে বইটা নিয়ে মেয়েটার সামনে ধরে। ও বইটা হাতে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। আধারকে ধন্যবাদ দিয়ে বলে এটাই লাস্ট পিস ছিল বুক শপে, আর নাকি বইটার কোনো কপি আসবে না। আধার সব শুনে মৃদু হাসে। কিছু না বলে পেছন ফিরে দেখে তামান্না নেই। ও হারিয়ে গিয়েছে, কিছুই চেনে না। ও ফোন হাতে নিয়ে দেখে তাদের চারজনেই বন্ধ হয়ে গিয়েছে। মেয়েটা বুঝতে পারে আধারকে দেখে ওর কোনো সমস্যা হয়েছে। ও আধারের কাঁধে স্পর্শ করে ওর সমস্যা জানতে চায়। আধার সব বললে ও তামান্নাকে কল করে। তামান্না বেশ কিছু দূর এগিয়ে গিয়েছে। আধারকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলে। মেয়েটা ওর বান্ধবীদের বিদায় দিয়ে আধারকে নিয়ে একটা কফি শপে বসে। এরপর মেয়েটা বলে, ইউ সিম ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। হুইচ কান্ট্রি? বাংলাদেশ। হেই, সেম হিয়ার। আই এম আরিশবা আহমেদ। আধার। ও দেখো, আমার হাতের বইটার রাইটারেও একই নাম। গ্রেট ফান। আধার কিছু না বলে শুধু একটু সৌজন্যমূলক হাসি দেয়। আরিশবা আবার বলে, একটা কথা বলি, তুমি না অনেক সুন্দর। আমার ভাইয়ার কাউকে পছন্দ না থাকলে তোমাকে ভাইয়ার বই বানাতাম। আধারের মেয়েটার গায়ে পড়ে কথা বলার স্বভাবে বেশ রাগ হচ্ছে। নিজের রাগ সামনে বলে, কাউকে প্রথম দেখায় বিশ্বাস করা কি উচিত? তাছাড়া এই ক্ষেত্রে আমার মতামতটাও তো জরুরি। তা জরুরি, তুমি কিছু মনে করো না। লোক পাই না কথা বলার, ভাইয়া ব্যস্ত থাকে, দাদুও সিং, ওনারা বাংলাদেশে। এখানে একাকী থাকায় কোনো বাঙালি পেলেই কথা বলতে ভালো লাগে। তাছাড়া তুমি আমাকে সাহায্য করেছো, তাই যে কোনো সাহায্যকারীকে বিশ্বাস করা যেতেই পারে। আধার ভ্রু কুচকে বলল, কি সাহায্য? এই যে বইটা ফিরিয়ে দিলে। জানো, এনাকে দেখার খুব শখ। ভাইয়া নাকি চেনে, দেশে ফিরলে বলেছে দেখা করাবে। তুমি কি চেনো? হুম। তুমি নিশ্চয়ই ওনার বই পড়েছো। ভাইয়াকে বলবো তোমাকেও দেখা করাতে। কি অদ্ভুত ভাই আমার, আজ পর্যন্ত যাকেও পছন্দ করে তার ছবি পর্যন্ত দেখায়নি। ভাবো একবার। হুম। আমি তো বেশ এক্সাইটেড রাইটারকে দেখবো। ভাইয়া বলেছে ভাবি নাকি আমার জন্য সারপ্রাইজ। আমার তো আর সহ্যই হচ্ছে না, কবে দেশে ফিরবো। আচ্ছা। আধারের কেমন যেন লাগছে। ওকে চেনে কিন্তু কিভাবে? হোয়াটসঅ্যাপ ওরা ভাবতে ইচ্ছে করলো না। আরিশবা আরও অনেক কথা বলে। আধার মাঝে মাঝে একটু একটু হা বলছে। এরপর আধারকে আরিশবা মাঝে মাঝে ফোন করতো, কিন্তু কখনো ওর ভাই সম্পর্কে আধার কিছু জানতে না চাওয়ায়ও জানতে পারেনি আরিশবা আদ্রিয়ানের বোন। এই একটা ভুলে পরবর্তীতে অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আরিশবা ভাবতে ভাবতেই ব্রেকফাস্ট শেষ করে নিজের রুমে গিয়ে আধারের বই হাতে নিয়ে বসে পড়ে। আজকে হসপিটাল যাবে না। আধারকে আদ্রিয়ানের সাথে একা থাকতে দেওয়া উচিত অন্তত আজকের দিনে। আধারে আদ্রিয়ানের কেবিনে ঢুকে ওর মাথার পাশে গোলাপের তোড়াটা রেখে একটা চেয়ার টেনে ওর পাশে বসে পড়ে। ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় পর ওকে জড়িয়ে ধরে। ওর হৃদস্পন্দন মনোযোগ দিয়ে শুনছে, চোখ বন্ধ করে, যেন ওর স্বর্গসুখ এখানে। আধার ওকে জড়িয়ে ধরা অবস্থাতেই ওর কথা শুরু করে। আদ্রি, তুমি তো জানোই আমি এই শব্দটা সবচেয়ে বেশি পছন্দ করি। এটা কি আমি সারা জীবন শুনতে পারবো বলো? একটা বাচ্চা যখন খুব কাঁদে তখন তার মা যদি তাকে বুকে জড়িয়ে ধরে সে থেমে যায়। কারণ কি তুমি জানো? নিশ্চয়ই জানো। বাচ্চাটা সেখানে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে নিজেকে। কারণ প্রতিটা শিশুর সবচেয়ে পরিচিত শব্দই তার মায়ের হৃদস্পন্দনের শব্দ। শিশুর কানে প্রবেশ করা প্রথম শব্দই এটা। কোনো বিশ্বস্ত ব্যক্তির হৃদস্পন্দনের শব্দ যে কাউকে নিরাপদ অনুভব করাতে সক্ষম। আমি তো আমার মায়ের বুক বহু আগেই হারিয়েছি।
তোমাকে পেয়েছি তারপর এই শব্দ আমি আর হারাতে চাই না। তুমি আমার সাথে থাকলে আমাকে কেউ কিছুই করতে পারবে না। তোমাকে আমি হারাতে পারবো না আদ্রি। প্লিজ ওয়েক আপ অনস মোর, ট্রাস্ট মি, দিস টাইম আই উইল নট লেট ইউ গো। প্লিজ গিভ মি আ চান্স টু লিড ইউ। I will hold you forever in my ribcage. Please stay with me forever.